হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অত্যন্ত হিস্টোরিক ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কি সেই বিষয়ে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ভারতের জিডিপি এখন কিন্তু জাপানকে অতিক্রম করে গেছে। অর্থাৎ ভারত আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। বাবা, ভারত জাপানকে অতিক্রম করে গেছে। তো এটার পিছনে কি রিজন থাকতে পারে, কে এই সমীক্ষা চালিয়েছে, কে ঘোষণা করেছেন, সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। জিডিপি কি কি বিষয়ের উপর কাউন্ট হতে পারে, জিডিপির উপর দেশের অর্থনীতি কিভাবে নির্ভর করতে পারে, তো এই পুরো বিষয়টা আজকে আমরা জেনে নেব। তো চলো আস্তে আস্তে আমরা জেনে নিই এই ইন্ডিয়ার এই হিস্টোরিক অ্যাচিভমেন্টের ব্যাপারে। তো ফার্স্টেই যেটা আসছে সেটা হলো আমাদের ইন্ডিয়ার যে গ্রোথ, সেটা তোমরা দেখছো যে আস্তে 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 কিন্তু অনেকটাই বাড়ছে এবং আগামী দিনে সেটা আরো বাড়বে বলেই আশা রাখা হচ্ছে। এবং সেই আশা আমরা সাধারণ মানুষ তো রাখছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বড় বড় ইকোনমিক ফোরাম রয়েছে তারাও কিন্তু রাখছে। ওকে, তো ভারতের ইকোনমি আমরা বলতে পারি ভারত নয়, পুরো বিশ্ব জুড়েই একটা ইকোনমিক্যাল গ্রোথের দিক থেকে একটা ধাক্কা এসেছিল যে সময় আমাদের কোভিড এসেছিল। তো সেই কোভিড টাইমের পর থেকে কিন্তু আবার ভারত সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা কিন্তু বাড়তে শুরু করে, মানে তাদের জিডিপি বাড়তে শুরু করে। এবং আমরা যদি সমীক্ষায় দেখতে পাই তাহলে 2021 সালে ইউকে কে ছাপিয়ে গিয়েছিল ভারতের জিডিপি। এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, এটা নমিনাল জিডিপির কথা বলা হচ্ছে। তো জিডিপির অনেক রকম ভাগ হয়, বাট এটা যে কাউন্ট করা হচ্ছে সেটা নমিনাল জিডিপির ওপর। তো রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি, পার ক্যাপিটা জিডিপি, এগুলো কি হয় বা কি বিষয় সেগুলো সমস্তটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো সেশনটা, তাহলেই বুঝতে পারবে। আর এই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই একটা জায়গাও মিস করো না। আস্তে আস্তে ধীরে ধীরে পুরো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। তো ফার্স্টেই আমি যেটা বললাম যে কোভিডের পর থেকে 2021 সালে যখন ভারত ইউকে কে ছাপিয়ে গিয়েছিল তার জিডিপির নিরিখে, তখনই একটা আশা রাখা হয়েছিল যে আপকামিং যে ইয়ার্স রয়েছে তার মধ্যে কিছু বছরের মধ্যেই ভারত কিন্তু ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি হয়ে যেতে পারে। এবং সেই যে একটা আশা রাখা হয়েছিল সেটা অবভিয়াসলি সফল হয়েছে। আমাদের সকলের একটা মাইলস্টোন আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো চলো দেখে নিই যে এরপরে কি বিষয়টা রয়েছে। তো দেখো, ইন্ডিয়া আমাদের ওয়ার্ল্ড 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। এই নিউজটাই এখন সমস্ত যে নিউজ পেপার রয়েছে, আমাদের নিউজ রয়েছে, ইন্টারন্যাশনাল নিউজ, ইন্ডিয়ান নিউজ, সমস্ত জায়গায় এটাই এখন হট টপিক। এবং এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো আসবেই, তার সঙ্গে সঙ্গে কিছু আমাদের স্ট্যাটিক ওরিয়েন্টেড বা ইকোনমিক্স ওরিয়েন্টেড প্রশ্নও আসতে পারে। তো এই পুরো বিষয়টাই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটা একটা করে দেখে নিই। চলো ফার্স্টেই যেটা তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের কারেন্ট র্যাঙ্কিংয়ে পরপর দেশগুলো কি পজিশনে রয়েছে। আমাদের ইন্ডিয়া তো 4 নম্বর পজিশনে আছে, তাহলে বাকি যে কান্ট্রিগুলো রয়েছে তারা কোন কোন পজিশনে রয়েছে। সবার প্রথমে আমাদের যে রয়েছে সেটা হলো ইউএসএ। তো আমেরিকা যুক্তরাষ্ট্র, এর জিডিপি কিন্তু সব থেকে বেশি। কত কি বৃত্তান্ত জানবো। চায়না সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে রয়েছে জার্মানি, ফোর্থে আমাদের ইন্ডিয়া এবং ফিফথে জাপান আর সিক্সথে ইউনাইটেড কিংডম। তো এই আমাদের টোটাল যদি আমরা প্রথম 6টা দেশের তালিকা দেখি, তার মধ্যে ইন্ডিয়া একদম সম্প্রতি জাপানকে ক্রস করে এগিয়ে গেছে এবং ইন্ডিয়া আশা রাখছে যে 2028 সালের মধ্যে কিন্তু জার্মানিকেও ক্রস করে যেতে পারে। তাহলে ইন্ডিয়া তখন আমাদের 3 নম্বর পজিশনে চলে আসতে পারে। তো এরকমই একটা আশা রাখা হচ্ছে। দেন যদি আমরা দেখি যে আমাদের ইন্ডিয়ার যে গ্রোথ যে বিষয়টা রয়েছে ফিনান্সিয়াল ইয়ার 2021 থেকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। অবভিয়াসলি যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, আমাদের কোভিড পিরিয়ড, তো সেই কারণে জিডিপি কিন্তু অনেকটাই ফল করেছিল। তাই
ফিনান্সিয়াল ইয়ার 2021-এ আমাদের নেগেটিভে গিয়েছিল জিডিপির কাউন্ট, কিন্তু সেই দিক থেকে যদি আমরা আর হ্যাঁ, সব থেকে বড় বিষয় জিডিপি কিন্তু সবসময় পার্সেন্টেজে কাউন্ট করা হয়। কেন হয়, কি ফর্মুলা, সেগুলো সমস্ত বলছি। তো জিডিপি পার্সেন্টেজে কাউন্ট করা হয়। তো আমরা যদি ফিনান্সিয়াল ইয়ার 2022 দেখি তাহলে দেখব 9.7, মানে সেটা অনেকটাই ইন্ডিয়া নিজেকে ফিরিয়ে আনতে পেরেছে আফটার কোভিড পিরিয়ড। দেন ফিনান্সিয়াল ইয়ার 2023-তে 7, 24-এ 8.2 এবং 25 যদি আমরা দেখি তো সেখানে এখন 6.4 এরকম পজিশনে দাঁড়িয়ে আছে। তো 2026-এও কিন্তু এই 6.3 থেকে 6.4 এরকমই পার্সেন্টেজে জিডিপি থাকার কথা, বা জিডিপি হবে ইন্ডিয়ার, এরকমই একটা আশা রাখা হচ্ছে আইএমএফ থেকে। আইএমএফ কি, চলো দেখে নিই। এতদূর অবধি আশা করি বোঝাতে পারলাম। দেন আমরা চলে যাই আমাদের ফার্স্ট যে কান্ট্রিটা রয়েছে, অর্থাৎ ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের যে জিডিপি রয়েছে সেটা হলো $30.507 ট্রিলিয়ন। তো আমরা অবশ্যই এখানে সমস্ত অ্যামাউন্টগুলো ডলারেই হিসেব করব, কারণ ডলারেই কিন্তু দেখা হয়ে থাকে। তো 30.507 বা আমরা বলতে পারি $30.5 ট্রিলিয়ন হয়ে যাচ্ছে আমাদের এখন ইউনাইটেড স্টেটের যে জিডিপি, সেটা অত্যন্ত বেশি, মানে সেই জায়গাটা এখনো পর্যন্ত কেউ অ্যাচিভ করতে পারেনি। ইভেন চায়না রয়েছে আমাদের সেকেন্ড পজিশনে, কিন্তু চায়নাও দেখবো আমরা যে ইউনাইটেড স্টেট থেকে কিন্তু অনেকটা পিছিয়ে। তো আর দেখো, ইউনাইটেড স্টেট রিমেন্স দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি। তো ইউনাইটেড স্টেট কিন্তু সব থেকে বড় একটা ইকোনমি পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আমরা সেটা প্রত্যেকে জানি। নেক্সট যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো চায়নার খবর। তো চায়না আমাদের কোন পজিশনে রয়েছে, দেখো, চায়না ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন 2025 উইথ আ জিডিপি অফ $19.231 ট্রিলিয়ন। অর্থাৎ আমরা যেখানে ইউএসকে দেখছি 30.5 ট্রিলিয়ন, সেখানে দেখো চায়নাও অত্যন্ত বড়, অত্যন্ত একটা হিউজ ইকোনমির দেশ, কিন্তু সেখানে চায়নাও $19.231 ট্রিলিয়ন কিন্তু আটকে আছে। এবার চায়না তো র্যাপিড গ্রোথ করছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমরা যদি 2011-12-এর বেস ইয়ার দেখি তো সেখানে চায়না আজ থেকে ধরে নাও 2008 সালে, মানে আমরা আজকে ইন্ডিয়া যে পজিশনে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ার এই যে গ্রোথটা, এইটা চায়না অ্যাচিভ করে নিয়েছে 2008-এ। তার মানে ভাবতে পারছো 2008 সালে যেটা চায়না অ্যাচিভ করেছে এবং আজকে 2025-এ এসে $19.231 ট্রিলিয়ন দাঁড়িয়ে আছে, ইন্ডিয়া গিয়ে সেটা আজকে অর্থাৎ 2025-এ অ্যাচিভ করলো। তো এগুলো আমি কোনোটাই কিন্তু বেসলেস কথা বলছি না। যদি তোমরা নিউজ ঘাঁটো বা যদি তোমরা একটু রিসার্চ করো, তোমরা প্রত্যেকটা প্রমাণ পেয়ে যাবে। তো এটা আমাদের চায়না এখন সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। তো নেক্সট যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো জার্মানিকে। জার্মানি আমাদের থার্ড লার্জেস্ট ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে, যার জিডিপি হচ্ছে $4.744 ট্রিলিয়ন। তাহলে আমাদের এবার প্রশ্ন যে ইন্ডিয়ার কত ট্রিলিয়ন একটু দেখে নি। চলো, ইন্ডিয়ার যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়া দাঁড়িয়ে আছে আমাদের $4.187 ট্রিলিয়ন। এবং যদি তোমরা জাপানকে দেখো, অর্থাৎ যাকে ছাড়িয়ে ইন্ডিয়া এখন উঠে গেছে আমাদের ফোর্থ পজিশনে, তো সেই জাপানের জাস্ট এই সংখ্যাটা 7-এর বদলে 6, অর্থাৎ রিসেন্টলি জাপানকে জাস্ট একটু কিছুর জন্যই ছাপিয়ে গেছে ইন্ডিয়া। $4.186 ট্রিলিয়ন হচ্ছে জাপানের, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো তার আগে বলে দিই, ইন্ডিয়া মেড হেডলাইন্স ইন 2025 obviously and Japan become overtaking Japan to become the world's ফোর্থ লার্জেস্ট ইকোনমি। তো যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। এবং তার যে পার ক্যাপিটা জিডিপি সেটাও এখানে দিয়ে দিয়েছে। পার ক্যাপিটা মানে হচ্ছে মানে আমাদের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার প্রত্যেক জনসংখ্যার হিসাবে যে জিডিপি আমাদের রাজস্ব ভাণ্ডারে আসে, তো সেইটার হিসাব করা হয়েছে। তো সেটা আমাদের $2,934 পার ক্যাপিটা জিডিপি, যেটা কিন্তু জাপানের নিরিখে অনেকটাই কম।
ঠিক আছে। জাপানের জনসংখ্যা তো অনেক কম, আমাদের ইন্ডিয়াতে যেখানে এত বিপুল জনসংখ্যা 130 কোটির দেশ, সেখানে তো আমাদের জাপানে মাত্র মানে তার অর্ধেকেরও অর্ধেক, অত্যন্ত কম জনসংখ্যা সেখানে। তো সেখানে তারা যে পার ক্যাপিটা ইনকাম সেটা কিন্তু অনেক 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 বেশি, মানে প্রায় আমাদের 12 গুণ হতে পারে, এতটাই বেশি। কিন্তু ইন্ডিয়ার সেখানে পার ক্যাপিটা জিডিপি যদি দেখি তাহলে মাত্র $2,934। ওকে, চলো নেক্সট আমরা যদি দেখি, নেক্সট আমরা দেখব যে এই ব্যক্তিটার কথা। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা হচ্ছেন আমাদের নীতি আয়োগের যিনি সিইও, অর্থাৎ BVR সুব্রমণিয়াম। ঠিক আছে, তো তিনি বক্তব্য মূলত রেখেছেন, বা তার বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের জিডিপি জাপানকে ক্রস করেছে। তো ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং আগামী যে 2.5 থেকে 3 বছর তার মধ্যে জার্মানিকেও ছাড়িয়ে তৃতীয় স্থানে অর্জনের জন্য প্রস্তুত। অর্থাৎ যে বিষয়টা আমি তোমাদের একটু আগেই বলছিলাম, BVR সুব্রমণিয়ামই কিন্তু সেটাকে কমপ্লিটলি তার যে বক্তব্য ছিল, তিনি যে বক্তব্য রেখেছেন পুরো প্রেসের সামনে, সেখানে তিনি জানিয়ে দিয়েছেন। তো নীতি আয়োগের সিইও BVR সুব্রমণিয়ামের বক্তব্য অনুযায়ী এবং IMF এর রিপোর্ট অনুযায়ী, IMFও সেই রিপোর্টটা দিয়েছে, সেই অনুযায়ী আমরা দেখতে পারি যে আমাদের ইন্ডিয়া আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে যদি এই গ্রোথে এগোতে থাকে, 6.3 6.4 এই পার্সেন্টেজ জিডিপি যদি প্রত্যেকটা ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ারে গ্রোথ করতে থাকে, তাহলে আগামী দিনে মাত্র 2.5 থেকে 3 বছরের মধ্যে জার্মানিকেও ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ 2028 সালের কথা যেটা তোমাদের বলছিলাম। নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF এ যেটা বলছি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর তারা এই মাসের শুরুতেই একটা প্রকাশ করেছে। তো সেইখানেই আমরা জানতে পাচ্ছি সমীক্ষা থেকে যে বিশ্ব অর্থনৈতিক আউটলুকের প্রতিবেদনে তারা জানিয়েছে যে ভারত 2025 সালে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। বাট এখন সেটা অ্যানাউন্স হয়ে গেল অফিসিয়ালি। ভারতের নামমাত্র জিডিপি $4,187 বিলিয়ন উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জাপানের আনুমানিক $4,186 বিলিয়ন কে ছাড়িয়ে গেছে। তো এইটুকুই জাস্ট ডিফারেন্স রয়েছে। তো আমরা আশা করব ইন্ডিয়া যদি এইভাবেই গ্রোথ করতে থাকে তাহলে আবারও আগামী দিনে ইন্ডিয়া জার্মানিকেও ছাপিয়ে যেতে পারে। কিন্তু আমাদের মনের মধ্যে বা আমাদের দেশের সকলের মধ্যেই যারা বড় বড় পজিশনে রয়েছেন তাদের মধ্যেও একটা কোথাও গিয়ে কুণ্ঠা কাজ করছে যে আবার জাপান নিজেকে ছাপিয়ে গিয়ে ইন্ডিয়াকে ছুঁয়ে ফেলবে না। তো এই ধরনের কারণ, যেহেতু অঙ্কের লিমিটটা কিন্তু খুবই সামান্য, ইন্ডিয়া খুবই সামান্য কিছুর জন্যই ছাপিয়ে গেছে। তো এই একটা ভয় অটোমেটিক্যালি কাজ করে। বাট ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে, যেভাবে গ্রোথ করছে, আমাদের সকলেই আমরা দাবি রাখি যে ইন্ডিয়া আমাদের এগিয়েই থাকবে। তো এই দ্রুত প্রবৃদ্ধি 2028 সালের মধ্যে ভারতের জিডিপিকে প্রায়, যেখানে ভারতের জিডিপি 4,187 সেখান থেকে 5,584-তে তুলে দিতে পারে বা উন্নীত করতে পারে, এরকমই আশা রাখা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যদি দেখি, নেক্সট যেটা আমাদের দেখা হচ্ছে সেটা হলো যে এখানে জার্মানির 2025 সালে কোনো জিডিপি প্রবৃদ্ধি হবে না বলে জানানো হয়েছে। এটা IMF থেকে জানানো হয়েছে। IMF বলেছে যে ভারতের এরকম কোনো সম্ভাবনা নেই যে ভারত আবার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নিচে চলে আসতে পারে। তার কারণ হলো ভারতের আগে যে দেশগুলো রয়েছে তাদের জিডিপি কিন্তু খুব একটা যে বাড়বে তা নয় আগামী বছরগুলোতে। কেন? কারণ তারা পূর্বাভাস দিয়েছে যে 2026 সালে মাত্র 0.9% হারে সেটা কমেও যেতে পারে, মানে জার্মানির জিডিপি, অর্থাৎ জার্মানিকে ছাপিয়ে ভারত এগিয়েও যেতে পারে। চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধ চলছে, তোমরা জানো বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি চলছে। তো কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া পাকিস্তানেরও হয়েছে। তো এই ধরনের একটা টেনশন কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যেই চলছে, এবং তোমরা এইটুকু জানবে যে এই যে টেনশনগুলো চলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে সব থেকে বেশি যদি আঁচটা লাগে তাহলে কিন্তু বড় বড় ইকোনমিক পজিশনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওপরে। এটা খুব স্বাভাবিক। তুমি একটা পরিবারে আছো, সেই পরিবারে যদি
তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি তো গিয়ে তোমার বাবাকে বা তোমার জেঠু বা যিনি বয়সে বড় রয়েছেন তাকে গিয়েই বলবে, এবং তিনি তোমাকে সেইটা এনে দেবেন, মানে তার পয়সা খরচ হবে, সেটা তোমার কাছে আসবে। তো স্বাভাবিক বিষয় সেটা। তো অবভিয়াসলি বড় বড় যে যুদ্ধ বা বড় বড় যাই কিছু হয় না কেন, সেখানে গিয়ে যে প্রথমেই যে আঁচটা লাগে সেটা হচ্ছে বড় ইকোনমির যে দেশগুলো রয়েছে তার ওপরে। তো 2028 সালের মধ্যে মানে এই জার্মানির জিডিপি 5251.928 বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, দেন বাণিজ্য যুদ্ধের কারণে জাপানও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়ে চলেছে। তো 2025 এবং 26 এই উভয় বছরেই এর অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.6%-এই স্থায়ী হয়ে থাকবে, মানে এর বেশি উঠবে না, এর নিচেও নামবে না। তো মোটামুটি একটা স্টেবল পজিশনে জাপান থেকে যাবে, যার ফলে জাপানের আর ওঠার কোনো পজিশন নেই বলে ইন্ডিয়া ওই পজিশনেই থাকবে। অন্যদিকে ওপরের যে দেশগুলো আছে তাদের জিডিপি 0.9% হারে কমতেও পারে, তার ফলে ইন্ডিয়া কিন্তু জার্মানিকে ছাড়িয়ে থার্ড পজিশনে চলে যেতে পারে, এরকমই একটা ভবিষ্যৎবাণী IMF থেকে দেওয়া হচ্ছে। নেক্সট যদি আমরা একটু দেখে নিই যে আমাদের এই ইকোনমি গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো জিডিপির সঙ্গে কিভাবে সম্পর্কিত, বা জিডিপি বা কি? জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, তাই তো? তো আমাদের একটা পরিবার ধরো, সেই পরিবারে আমাদের অনেক কিছু জিনিসপত্র কেনা হচ্ছে, সেখানে আমরা কেউ সার্ভিস দিচ্ছি, আমাদের সার্ভিস কেউ সেখানে টাকা দিচ্ছেন। তো এই সমস্ত বিষয়টা যে নির্ভর করছে আমাদের পরিশ্রমের ওপর যে দাঁড়িয়ে আছে পুরো আমাদের পরিবারের অর্থনীতি, সেম ভাবে আমাদের পুরো দেশেরও অর্থনীতি দাঁড়িয়ে আছে কিন্তু আমরা দেশকে কিভাবে সার্ভ করছি তার উপরে। ঠিক আছে, তো এবার এই সার্ভিসটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আসতে পারে। দেশও আমাদের কিছু মানে দেশেরও কিছু লোন থাকে, দেশেরও কিছু বিষয় থাকে। তো এটা আরো অনেক বড় ব্রডার কনসেপ্টে কিন্তু জিডিপিকে আমরা ভাবতে পারি। এবার আমাদের প্রশ্ন যে জিডিপি তো আমাদের অনেক রকমের হতে পারে। তো জিডিপি ইয়েস অনেক রকমেরই হতে পারে, নমিনাল জিডিপি হতে পারে, রিয়েল জিডিপি হতে পারে, অ্যান্ড জিডিপি পার ক্যাপিটা হতে পারে। তো কি সেই বিষয়টা একটুখানি দেখে নিই। জিডিপি অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস যদি আমি বলি তাহলে সেটা আমাদের নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি মানে জিডিপি অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, শোজ দ্য ট্রু গ্রোথ। ঠিক আছে, অ্যান্ড জিডিপি পার ক্যাপিটা যদি বলি ডিভাইডেড বাই পপুলেশন, মানে আমাদের যত জনসংখ্যা আছে তার রেসপেক্টে পার ক্যাপিটা জিডিপি ভাগ হয়ে যায়, যেটা একদম শুরুতে তোমাদের বলেছি। তো আমাদের যে জিডিপি সেটা কিন্তু নমিনাল জিডিপি ওপর বেস করেই এই রিপোর্টটা দেওয়া হয়েছে। নমিনাল জিডিপি হচ্ছে তোমার একটা বেস ইয়ার থাকে, আর রিয়েল জিডিপি হচ্ছে কারেন্ট যে তোমার ইয়ার তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি, যে ভারতের এই যে উত্থান তার পিছনে কারণ কি। তার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে। এক হলো শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক যে উন্নয়ন সেটা। গত 2 দশক ধরে ভারতের জিডিপি কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। একটু আগেই তোমাদের যে গ্রাফটা দেখালাম যে ফিনান্সিয়াল ইয়ার 2021-এই জিডিপি কম ছিল, বাট তারপর থেকে গ্র্যাজুয়ালি কিন্তু সেটা বাড়তে বাড়তে গেছে। তো এইভাবেই যদি বাড়ে তাহলে ভারত অবভিয়াসলি একটা ভালো জায়গায় রান করবে। এছাড়াও আমাদের যে পরিষেবা মানে সার্ভিস যে রয়েছে এবং শিল্প মানে ইন্ডাস্ট্রি, সেইখানেও কিন্তু একটা দ্রুত আপগ্রেড বা দ্রুত একটা সম্প্রসারণ ঘটছে। ঠিক আছে, তো এইভাবে এগোলে ইন্ডিয়া কিন্তু সত্যি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। সরকারি সংস্কারের দিক থেকেও যদি আমরা দেখি, জিএসটির বাস্তবায়ন হয়েছে এবং মানে পণ্য এবং পরিষেবার ক্ষেত্রেও কিন্তু জিএসটিকে আনা হয়েছে। ঠিক আছে, তো জিএসটি একটা বড় জায়গা হোল্ড করছে জিডিপি গ্রোথের ক্ষেত্রে। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার মতন এরকম মিশন উদ্যোগ আনা হয়েছে। এই ধরনের স্কিমগুলোও কিন্তু প্রচন্ড পরিমাণে
পরিমাণে হেল্প করছে ইন্ডিয়াকে। দেন অবকাঠামোর উন্নয়ন ঘটেছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু বেড়েছে, রাস্তাঘাট, বন্দর, ডিজিটাল সংযোগ এইগুলো অনেক বেড়ে গেছে, এবং এইগুলো বাড়ানোর ফলে কি হয়েছে, মানে ইন্ডিয়া বাইরের যে সমস্ত দেশ রয়েছে তার সঙ্গে তার যে বাণিজ্যিক সম্পর্ক এগুলো অনেক সহজতর হয়েছে। কিছু কিছু বাণিজ্যিক সম্পর্কের মধ্যে অনেক জটিলতা ছিল, সেইগুলোকে কাটানো সম্ভব হয়েছে। আমাদের বিদেশ সফর হচ্ছে অনেক ঘন ঘন। তো এই বিষয়গুলো না অনেকটাই ডিপেন্ড করে আমাদের জিডিপি গ্রোথের ক্ষেত্রে, ঠিক আছে। দেন যদি আমরা দেখি যে আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হলো নেক্সট যদি আমরা দেখি তো এই বিষয়গুলোর উপরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তো লাস্ট আমি একটাই কথা বলে দিই যে সেটা হলো আমাদের যে গ্রোথ আর আমাদের ডেভেলপমেন্ট দুটো কিন্তু এক নয়। গ্রোথ আমাদের হতে পারে যখন আমাদের এই দেখতে পাচ্ছ জিডিপির গ্রোথ হচ্ছে, সেটাকে আমরা গ্রোথ হিসেবে কাউন্ট করতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট তখনই হয় যখন গ্রোথটা হয় একটা ব্রডার অ্যাসপেক্টে। অর্থাৎ এরকমটা নয় যে ইন্ডিয়ার যে জিডিপি বাড়ছে তার ইন্ডিয়ার ধরে নাও টোটাল, যদি আমি সাপোজ বলছি টোটাল ধরে নাও তোমার কাছে তোমার ফ্যামিলিতে 100 টাকা আছে, এই 100 টাকার মধ্যে মেজর মানে 8 টাকাই রয়েছে তোমার মানে যে বড় রয়েছেন যিনি হেড রয়েছেন তার কাছে, আর বাকি 2 টাকা তোমরা পরিবারের বাকিরা সবাই ওই হাত খরচের মতো ভাগাভাগি করে নিয়েছো। এই যে একটা অসম বন্টন, এই অসম বন্টনে কিন্তু আমাদের গ্রোথ হতে পারে, কারণ আমরা দেখাতে পারছি আমাদের কাছে 100 টাকা আছে, কিন্তু সেটার দ্বারা কি প্রত্যেকে সমানভাবে উপকৃত হচ্ছে না। তো এই বিষয়টাই কিন্তু আমাদের মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর সেরকমই ধরে নাও 100 টাকা তোমার কাছে আছে, সেই 100 টাকায় তোমার ফ্যামিলিতে 3 জন মানুষ আছে, তোমার ভালোভাবে চলবে। কিন্তু সেই 100 টাকায় যদি তোমার ফ্যামিলিতে 10 জন মানুষ থাকে তাহলে কি ভালোভাবে চলবে না। তাহলে তুমি তোমার টাকার অ্যামাউন্টটা অনেকটা দেখাতে পারছো, কিন্তু সেটা দিয়ে আমাদের এটাও দেখতে হবে যে আমাদের জনসংখ্যার রেসপেক্টে সেটা কতটা ফ্রুটফুল হচ্ছে, জনসংখ্যার রেসপেক্টে সেটা কতটা তুমি মানে আমাদের সকলের চাহিদা পূরণ করতে পারছে নাকি। তো এই পুরো বিষয়টার উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের ডেভেলপমেন্ট। তো গ্রোথ হতেই পারে, গ্রোথ একটা বিষয়ের ওপর আমাদের হতেই পারে, কিন্তু টাকার অসম বন্টন বা এই ধরনের যদি প্রবলেমগুলো থাকে, শিক্ষা ব্যবস্থা, সমাজ, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সমস্ত কিছুতেই যদি একটা সমান লেভেলের গ্রোথ হয়, তখনই আমরা বলবো যে আমাদের সমাজ উন্নতির দিকে এগোচ্ছে, আমাদের পুরো ভারত একটা বড় অর্থনৈতিক জায়গায় বা একটা বড় পজিশনে রয়েছে। তো সেটা আমরা ডেভেলপমেন্টেই আমরা কাউন্ট করতে পারি। তো আমরা আশা রাখবো যে আগামী দিনে আমাদের 2028 সালের মধ্যে ভারতের জিডিপির গ্রোথের সঙ্গে সঙ্গে ভারতের যেন ডেভেলপমেন্টও এরকম লেভেলেই হয়, প্রত্যেকের হাতে যাতে মিনিমাম তার সেই সঞ্চিত সম্পদটুকু থাকে, এবং প্রত্যেকে যেন সেইভাবেই ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক, শিক্ষাগত, তাদের লাইফস্টাইল সমস্ত দিক থেকেই যেন একটা বেটারমেন্ট আসে, এই আশা রেখেই আজকের যে ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের কার কি বক্তব্য, কার কি মতামত সেগুলো অবশ্যই কমেন্ট করে লিখো। আর এখান থেকে এই পুরো সেশন থেকে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা পেলে সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, কারণ এগুলো আমাদের কিন্তু এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরে কোনো একটা অন্য সেশনে।